আমরা রেডি, আপনি বলেন আপা। জয় বাংলা! তুমি কে, আমি কে? বাঙালি, বাঙালি! তুমি কে, আমি কে? বাঙালি, বাঙালি! শেখ হাসিনা আসবে! বাংলাদেশ আসবে! শেখ হাসিনা আসবে! বাংলাদেশ আসবে! জয় বাংলা! জয় বাংলা! জামাত শিবির রাজাকার! এই মুহূর্তে বাংলাদেশ! জামাত শিবির রাজাকার! এই মুহূর্তে বাংলাদেশ! আপা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমাদের মালয়েশিয়ার সকল প্রবাসী বাঙালি যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন সহ যারা উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রবাসীরা সবসময় বাংলাদেশের সার্বিক উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে, বিশেষ করে আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রেখেছে। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে, সবসময় দেশের মানুষের সাথে সাথে প্রবাসী যারা বাঙালি তাদের জন্য ব্যাপকভাবে আমরা কাজ করি। আমাদের লক্ষ্য বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করা, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, এবং যে লক্ষ্য নিয়ে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছেন, সেই লক্ষ্য বাস্তবায়ন করে বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা, এটাই আমাদের লক্ষ্য। আওয়ামী লীগ সরকার আসার পর থেকে বাংলাদেশের সার্বিক উন্নয়ন করেছে এবং আর্থসামাজিক ভাবে বাংলাদেশ এগিয়ে গেছে, এবং বাংলাদেশ আজকে আওয়ামী লীগ সরকার আমলে এই দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় দেশ, অর্থনৈতিক ভাবে যে দেশ সক্ষমতা অর্জন করেছে এবং দ্বিতীয় স্থান অধিকার করতে পেরেছে এবং আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের উন্নয়নে সারা বিশ্ব বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত করেছে। যখন সবকিছু খুব ভালোভাবে চলছিল, 2008-এর নির্বাচনে 233টা সিট পেয়ে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে বাংলাদেশের ইতিহাসে প্রথম ধারাবাহিক ভাবে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করে এবং সেটা আমরা বাস্তবায়ন করি। গণতান্ত্রিক ধারার মাধ্যমেই বাংলাদেশ অর্থনৈতিক ভাবে সক্ষমতা অর্জন করে, তাছাড়া সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্র উন্নতি করে এবং দেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পায়। বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত করি। আমাদের দুর্ভাগ্য যে এই 2024 সালের নির্বাচনের সময় থেকে আমরা দেখেছি নানা রকম চক্রান্ত এবং অপপ্রচার, যেখানে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং সেটা প্রবাসী যারা নিশ্চয়ই তারা প্রবাসের থেকে এটা উপলব্ধি করেছে যে বাংলাদেশের অবস্থানটা একটা মর্যাদাপূর্ণ অবস্থান ছিল সারা বিশ্বের কাছে। কিন্তু একটি ব্যক্তির ক্ষমতার লোভ এবং একটা আন্তর্জাতিক চক্রান্ত, যেটা যখন আমেরিকায় বাইডেন সরকার ক্ষমতায় ছিল তখন ইউএস এইড এর অর্থ এবং একজন ধনকুবের সোরসের অর্থ, তাছাড়া আমাদের গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ লোনের সমস্ত অর্থ বিদেশে পাচার করে ডক্টর ইউনূস সে একেবারে ক্ষমতার জন্য বলতে গেলে সব থেকে বেশি তার আকাঙ্ক্ষা ছিল। যদি সে আকাঙ্ক্ষা চরিতার্থ করবার জন্য 2007 সালে যখন বাংলাদেশে ইমার্জেন্সি হয়, সেই সময় সে চেষ্টা করেছিল একটা দল গঠন করতে, কিন্তু সেখানে সে সফল হতে পারেনি। যদিও আমি তখন কারাগারে বন্দী, কারণ ওই সময় যে ইমার্জেন্সি সরকার প্রথমে আমাকে গ্রেপ্তার করে। ওই ফাঁকে ইউনূস চাচ্ছিল একটা সরকার গঠন করবে, একটা দল করবে এবং সে ক্ষমতা যাবে, কিন্তু সে ব্যর্থ হয়। কিন্তু ব্যর্থ হলে তার আকাঙ্ক্ষা কিন্তু সে ছাড়েনি, আর সে ব্যাপকভাবে তার প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে এবং চক্রান্ত করতেই থাকে। প্রতিবারই যখন বাংলাদেশের নির্বাচন এসেছে এই চক্রান্ত আমাদের মোকাবেলা করতে হয়েছে এবং সকল চড়াই উচ্চাই পেরিয়ে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য যে আজকে সেই বাংলাদেশ সারা বিশ্বের কাছে, সেই বাংলাদেশ এখন চরম ভাবে মানে বলতে গেলে ক্ষতিগ্রস্ত এবং ভাবমূর্তি সবই আজকে শেষ। বাংলাদেশে এখন দুর্নীতির শাসন চলছে, যত জঙ্গি সন্ত্রাসী
10টা অস্ত্র চোরাকারবারি, 21 আগস্ট গ্রেনেড হামলাকারী, আমাদের সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবের হত্যাকারী থেকে শুরু করে যত রকম অপকর্ম যারা করেছিল এবং যাদের গ্রেপ্তার করা হয়েছিল, যারা সাজাপ্রাপ্ত আসামি ছিল, যুদ্ধাপরাধীদের আমরা বিচার করেছি সেই সাজাপ্রাপ্ত আসামি, এবং তাদের যারা জেলে সব এখন দেখা যাচ্ছে যে যারা জেলে এবং বাংলাদেশের স্বার্থে পরিপন্থী কাজ করছে এবং জঙ্গিবাদ করে মানুষ হত্যা করেছে, নিরীহ মানুষ হত্যা করছে, সেই সমস্ত জঙ্গি সবাইকে মুক্তি দিয়েছে আর কারাগার ভরে ফেলেছে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া। শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ, যুদ্ধদলের নেতা, সংখ্যালঘু সম্প্রদায়, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, মানে সমাজের কোন স্তরের লোক বাদ নেই, প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি, নির্যাতন। তারপর আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী সেই ইউনিয়ন, উপজেলা, জেলা এবং ঢাকা সহ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকের ঘর বাড়ি লুটপাট এবং হত্যাকাণ্ড চালানো আর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা। এমন ভাবে মানে জঙ্গির কাজ শুরু হয়েছিল সব সেই চাপাতি, রামদা, ছোড়া, লাঠি, অস্ত্র এই নিয়ে প্রকাশ্য দিবালোকে ইউনূসের যে পালিত সন্ত্রাসী বাহিনী তারা একে একে ছাত্র হত্যা, শিক্ষক হত্যা এবং আওয়ামী লীগ পুলিশদের ঝুলিয়ে রাখা, আওয়ামী লীগের নেতা কর্মীকে মেয়ে পা বেঁধে ঝুলিয়ে রেখে তাদের অত্যাচার করা, সংখ্যালঘু সম্প্রদায় বাড়ি ঘর লুটপাট থেকে শুরু করে তাদেরকে নির্যাতন করা, এর জন্য চলছে, এর জন্য আর কোনো শেষ নেই। পুরো দেশটাই একটা জঙ্গির দেশ হয়ে গেছে, এটাই আমাদের সব থেকে দুর্ভাগ্য। অথচ এই বাংলাদেশকে 2008 নির্বাচনে জয়ী হবার পর যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন থেকে বাংলাদেশকে আমরা আর্থসামাজিক ভাবে উন্নতি করে বাংলাদেশের প্রবৃদ্ধি 2019-20 অর্থ বছরে কিন্তু আমরা 8 ভাগে উন্নীত করেছিলাম। এই কোভিড-19 আসার পরে আমাদের কিছু কমে গেছে, তাও 2023 সালে আমরা 7.4 ভাগে উন্নীত করেছিলাম। আমাদের মাথা পিছু আয় বৃদ্ধি করে আমরা 2,800 মার্কিন ডলারে উন্নীত করি। কোভিড এর কারণে কিছুটা কমে 2,794 মার্কিন ডলার আমরা উপার্জন আমাদের মাস করতে পারতো। এবার মানুষের সক্ষমতা আমরা উন্নীত করি। প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়ে যারা প্রবাসে যাবে ঘর বাড়ি বিক্রি করে যেতে হবে না, এমনকি বিনা জামানতে ঋণ নিতে পারবে এবং তারা বিদেশে যেতে পারবে, সেই ব্যবস্থাটাও আমি করে দিয়েছিলাম। শুধু তাই না, কোভিড-19 সময় যখন প্রবাসীরা অনেকেই কর্মহীন হয়ে পড়ে তাদের থাকার ব্যবস্থা, নগদ অর্থ সহায়তা দেওয়া বা যারা ফিরে এসেছিল তাদেরকেও আর্থিক সহায়তা দেওয়া সে ব্যবস্থা করেছি। তাছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে প্রবাসীরা যারা সেখানে রেমিটেন্স পাঠায় তারা যখন ফিরে আসে, ফিরে আসার পরে যদি কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে তাহলে কিন্তু সেই ব্যাংকের থেকে ঋণ নিয়ে করতে পারে, সেই সুবিধা আমরা করে দিই। এবং এয়ারপোর্টে এসে যে আগে ঝামেলা পোহাতে হতো বা বিমানের টিকিট পাওয়া যেত সেগুলি সমস্যা আমরা সমাধান করে এবং ডিজিটাল সিস্টেম প্রবর্তন করে আমাদের প্রবাসী থেকে যারা আসে তারা যেন দ্রুত সেখান থেকে নিজের ঘরে ফিরতে পারে সেই ব্যবস্থাও করে দিয়েছিলাম। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে বিশেষ করে একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত রাস্তাঘাট, পুল, ব্রিজ সব ধরনের উন্নয়ন করা এবং প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ আমরা পৌঁছে দিই। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনা পয়সায় 30 প্রকার ঔষধ বিতরণ করা থেকে শুরু করে সব কাজ আমরা করি। আমার প্রশ্নটা হচ্ছে যে কোথায় আমাদের অভাবটা ছিল? হঠাৎ এই লোকটা ক্ষমতা দখলের জন্য যারা আমাদের স্বাধীনতা বিরোধী ছিল, যেখানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় সেই কিসিঞ্জার বলেছিল যে বাংলাদেশ স্বাধীন হয়ে কি হবে, এটা একটা বটমলেস বাস্কেট হবে, কিন্তু এই বাংলাদেশ তো বটমলেস বাস্কেট ছিল না। বাংলাদেশকে তো আমরা উন্নত বাংলাদেশই করেছিলাম, বরং বাস্কেটটা এখন উপরে পড়তো। এটা হলো বাস্তবতা। অন্তত আওয়ামী লীগ সরকার আসার পরে কেউ ওটা বলতে পারবে না যে এটা বটমলেস বাস্কেট। আমাদের রিজার্ভ আমরা 26 বিলিয়ন মানে মার্কিন ডলার আমরা রেখে আসি। কোভিডের সময় এটা প্রায় 28 বিলিয়নে উন্নীত হয়েছিল। কাজে আমরা সেখানে আমাদের দেশে
আমাদের সার্বিক উন্নয়নে ব্যাপকভাবে কাজ করি এবং ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি আমরা 100 অর্থনৈতিক অঞ্চল আমাদের দেশে কর্মহীন মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি করা, কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টার, হাইটেক পার্ক, বহুমুখী এবং ফ্রিল্যান্সিং সব ধরনের ব্যবস্থায় আমরা নিয়েছিলাম। তো সেইখানে হঠাৎ করে এই লোকটা তার ক্ষমতার লোভে আজকে দেশটা জ্বলে পড়ে ছারখার। একে তো আগুন দিয়ে ইন্ডাস্ট্রি পুড়িয়ে শ্রমিকদের বেকার করে দেওয়া হচ্ছে, গার্মেন্ট ইন্ডাস্ট্রি পুড়িয়ে বেকার করা হচ্ছে, পাশাপাশি অনেক ইন্ডাস্ট্রি আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের ইন্ডাস্ট্রি হলেই সেটাকে বন্ধ করে দেওয়া বা সেখানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং শ্রমিক যে বেকার হয়ে যায়, উৎপাদন হ্রাস পায়, দেশের মানুষের যে আর্থসামাজিক মানে অবস্থা সেটাও তাদের মধ্যে চিন্তাই ছিল না। আর ক্ষমতার লোভ আর ক্ষমতায় আসা মানে হচ্ছে অবৈধভাবে অর্থ উপার্জন করে। ইতিমধ্যে তাদের আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, বহু টাকা তারা বিদেশ পাচার করছে, শেয়ার মার্কেটে থেকে হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে যাচ্ছে। চরমভাবে একটা অরাজকতা, কোনো মানুষ নিরাপদে থাকতে পারে না, প্রত্যেকটা মানুষের নিরাপত্তাহীনতা ভুগে, চুরি ডাকাতি এগুলিতে বেড়ে গেছে। এখন যেটা শুরু করেছে সেটা হলো বাংলাদেশটাকে বিক্রি করে দেওয়া। আজকে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে সেন্ট মার্টিন দ্বীপে আমাদের সমস্ত মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করার চেষ্টা এবং সেই সেন্ট মার্টিন দ্বীপে এখন আর কেউ যেতে পারে না এমন একটা অবস্থা সৃষ্টি করে দিয়েছে। তাছাড়া আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে তাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেই বসলো যে মিয়ানমার বর্ডার বাংলাদেশের সাথে, সেই বর্ডারে নাকি বাংলাদেশ তার নিয়ন্ত্রণ হারিয়েছে। আমার প্রশ্নটা হলো, আমি যতক্ষণ ক্ষমতায় ছিলাম আমাদের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন হুমকির মুখে। কারণ এই ইউনুস ক্ষমতায় থাকলে পরে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। আমরা কখনোই আমরা সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতি মেনেই আমাদের পররাষ্ট্র নীতি আমরা বাস্তবায়ন করেছি। সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছি দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে। এবং বাংলাদেশ শান্তির দেশ, সেই শান্তিপূর্ণ পরিবেশটাকে অশান্ত করলো একটা কোটা আন্দোলনের মাধ্যমে। কোটা আসলে ছিলই না, আমি বাতিল করে দিয়েছিলাম। শুধু তাই না, এই কোটা যখন হাইকোর্টে রায় হলো, আমরা সাথে সাথে রিট করে সেই রায়টা স্থগিত করে দিলাম। তারপরে এই আন্দোলনটা কেন ছিল? আসলে আন্দোলনটা ছিল আমার সরকারকে উৎখাত করা। কারণ বাংলাদেশ এত উন্নতি করে যাচ্ছে, বোধহয় লোকটা একটা সুদখোর, খুনি, জঙ্গির মদতদানকারী। তার একটা ধারণা ছিল যে এখন তো সবকিছু ভালোভাবে চলছে, ক্ষমতা নিয়েই বোধহয় সে অনেক কিছু করে ফেলবে। কিন্তু একটা রাষ্ট্র পরিচালনায় এই ডক্টর ইউনূস যে একেবারে ব্যর্থ, একটা ক্ষুদ্র ঋণের ব্যাংক চালিয়ে মোটা অঙ্কের সুদ খাওয়া, সেটা তার জন্য খুব সহজ। কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার চরম ব্যর্থতার পরিচয় সে দিয়েছে। আজকে বাংলাদেশকে একদিকে যেমন বন্ধুহীন বানাচ্ছে, আর্থসামাজিক ভাবে দেশকে চরম অবনতির দিকে নিয়ে গেছে, এখন বাংলাদেশটা বিক্রি করে দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের আমরা 11 লক্ষ রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়েছি, এখনো কিন্তু অনেকে আসছে। অনেক নতুন বাচ্চা হওয়ার ফলে সেটা সংখ্যা বেড়ে গেছে। এবং আগে বিএনপির আমলে এসেছিল তার 3 লাখ মতো ছিল, প্রায় 14-15 লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দেওয়া, খাওয়া সবই তো ব্যবস্থা করছি। সেইখানে আমাদের মাটি ব্যবহার করে অন্যের দেশে খোঁচাখুচি করা, মদত দেওয়া, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখে। আমরা তো এই রোহিঙ্গারা যখন আশ্রয় দিয়েছি, মিয়ানমারের সাথে ঝগড়া করতে যায়নি, যুদ্ধ করতে যায়নি। আমরা মিয়ানমার সরকারের সাথে আলোচনা করেছি, প্রায় 2 লক্ষ রোহিঙ্গা প্রাথমিকভাবে তারা নেবে, ইতিমধ্যে ঠিক হয়েছিল এবং সেই মোতাবেক একটা তালিকাও করা হয়েছিল। এই ইউনূস সরকার আসার পর আমরা দেখতে পাচ্ছি তার প্রথম কাজটাই হচ্ছে বাংলাদেশকে বেঁচে দেওয়া। মানবিক করিডোর, কথা শুনতে ভালো, কিন্তু এই করিডোর দিয়ে কি শুধু খাদ্য যাবে, ঔষধ যাবে? কয়েকদিন আগেও কিছু মাল গেল
বিসিবি কে তা পরীক্ষা করতে দেয়নি, কি পাঠালো তো সেটা আমাদের প্রশ্ন, যে কি পাঠালো ওখান থেকে। এখানে এটা মনে রাখতে হবে যে মিয়ানমারের মিলিটারি সরকার, এই মিলিটারি সরকার যখন দেখবে যে বাংলাদেশ থেকে তাদের বিরুদ্ধে যারা বিদ্রোহ করছে তাদেরকে মদত দেওয়া হচ্ছে, এর খেসারত তো বাংলাদেশকে দিতে হবে। বাংলাদেশের মানুষের জীবন মান এবং কক্সবাজার সমস্ত এলাকার উন্নয়ন সব প্রায় বন্ধ হয়ে গেছে। আমরা যে বাজেট দিয়ে এসেছিলাম, উন্নয়ন প্রকল্প দিয়ে এসেছিলাম, একে সব বন্ধ করে দিয়েছে। তাই এই টাকাগুলি গেল কোথায়? সবই ইউনুসের পকেটে এবং তার সমন্বয়কের উপদেষ্টা। আমাদের সোশ্যাল সেফটি নেটে 116টা কর্মসূচি আমাদের সেইগুলিও বন্ধ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সবই বন্ধ। তার উপর আজকে দারিদ্রের হার বেড়ে গেছে, মাথা পিছু আয় কমে গেছে, দ্রব্যমূল্য, আমি আমার সময় নাকি সব জিনিসের দাম বেড়ে গেছিল, মানুষ কিনেই খেতে পারতো না। আর এখন কি অবস্থা? দ্রব্যমূল্য কি সে নিয়ন্ত্রণ করতে পেরেছে? পারেনি। কেন পারে না? কিন্তু আজকে বাংলাদেশকে সব থেকে একটা আশঙ্কাজনক অবস্থায় সে নিয়ে যাচ্ছে শুধু তার ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা থেকে। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। মিয়ানমারের জান্তা সরকার আরাকান আর্মিকে যদি মর্টার শেল মারে, সেই শেল তো সে বাংলাদেশের মাটিতে পড়বে। যদি তারা আক্রমণ করে, এয়ার অ্যাটাক করে, এটা শুধু আরাকানই সীমাবদ্ধ থাকবে না বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে? এই প্রশ্নের উত্তর কি ইউনূস সরকার দেবে? কেন বাংলাদেশের জনগণকে এই ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থায় সে ফেললো? শুধু তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য। কারণ আজকে জাতীয় আন্তর্জাতিক ভাবে একটা দাবি উঠেছে নির্বাচনের। যদিও এখনো আমাদের সংবিধান মোতাবেক আমি নির্বাচিত প্রধানমন্ত্রী, আমার কিন্তু আমি রিজাইন কিন্তু করি নাই, করা সম্ভব হয়নি। কিন্তু তারপরেও তারা যখন এই সন্ত্রাসী এখানে কথা হচ্ছে যেভাবে ক্ষমতায় থাকার লোভে দেশের যে সর্বনাশটা করে দিচ্ছে, আজকে বাংলাদেশের মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে এই সর্বনাশা পথে সে নিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যখন নির্বাচনের দাবি উঠেছে, সে নির্বাচন দেবে না। সে জানে নির্বাচন দেওয়ার পর আর তার ক্ষমতায় থাকা যাবে না। ক্ষমতা যতক্ষণ তার শরীরে কোলায় সে ক্ষমতায় থাকবে। আর এই ক্ষমতায় থাকার জন্যই এই যুদ্ধ খেলা বলছে। আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। কেন? কার বিরুদ্ধে যুদ্ধ করবে সে? আমার এখানে প্রশ্ন, কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে? কেন বাংলাদেশের মানুষকে যুদ্ধের মধ্যে ফেলতে চায়? আজকে আমরা যদি ইউক্রেনের অবস্থা দেখি, গাজার অবস্থা দেখি, কি দেখি আমরা? সিরিয়ার অবস্থা, কি অবস্থা? সেখানে মানুষের কোনো অধিকার আছে? গতকাল পরশু গাজাতে কিভাবে শুধু নারী আর শিশু হত্যা করলো, এবং সেই ইসরায়েল যারা হত্যা করেছে তাদেরকে তো ইউনূস তার যে গ্রামীণ একটা তার গ্রামীণ আমেরিকা ব্যাংক আছে আমেরিকায়, এবং সে ইসরায়েলে প্রায় $100 কোটি দিয়েছে। ওই গাজা বা প্যালেস্টাইনের জন্য কোনোদিন তো কিছু দেয়নি। আমি যখন ক্ষমতায় ছিলাম, আমি তো তিনবার তাদের জন্য রিলিফ পাঠিয়েছি, জিনিস পাঠিয়েছি, সহযোগিতা পাঠিয়েছি, কিন্তু ইউনূস তো আজ পর্যন্ত তা করে নাই। তাহলে সে কার স্বার্থ রক্ষা করছে? সেটাই তো আমার প্রশ্ন। আর তার ক্ষমতায় লোক সে ইলেকশন না দিয়ে ক্ষমতায় থাকতে চায়। তার এখন একটা পথ বেছে নিয়েছে যে নির্বাচন না দিলে পরে যা দিতে হবে, সেই জন্য সে একটা যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। এই যুদ্ধ খেলা দেখিয়ে সে বলবে, হ্যাঁ এখন তো যুদ্ধ অবস্থা, আমরা কিভাবে নির্বাচন করব, এখন তো নির্বাচন করা যাবে না, আরো সময় লাগবে। যেমন এখন বলছে সংস্কার, তার সংস্কার করার কি অধিকার আছে? সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে? সে কি সংবিধান মোতাবেক ক্ষমতা এসেছে? সে পদে আছে, ওই পদের কোনো অস্তিত্ব আছে? সে তো অবৈধভাবে সন্ত্রাস করে, মানুষ হত্যা করে, এই আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে যারাই নিহত হয়েছে, কার জন্য? এটা তো ইউনূস করিয়েছে। সে করিয়েছে তার গোপন এজেন্ট দ্বারা। এটা তো আজকে বাস্তব। কিন্তু সেটাকে সে এমন ভাবে প্রচার করেছে, তার আবার মিথ্যা প্রচারের কারখানা আছে। সেই কারখানা হচ্ছে মিরপুরে ইউনূস সেন্টার। সেখানে 40 জন লোক তার ভাড়া করা, তাদের 5-7 লাখ টাকা করে সে বেতনও দিয়ে রাখে, এবং যত রকমের অপপ্রচারের জিনিস তৈরি করে আর বিশ্বব্যাপী প্রচার করে। এই আল জাজিরা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সমস্ত জিনিস প্রচার হয়, এটা তো বিনা পয়সা হয় না।
ইউনূস পয়সা খরচ করে এই প্রচারগুলি অপপ্রচারগুলি আমাদের বিরুদ্ধে করে যাচ্ছে এবং আমাকে তো স্বৈরাচার বানিয়েছে, ফ্যাসিস্ট। আজকে ফ্যাসিস্ট কে? আমার সময় কয়জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, কয়জন সাংবাদিক মারা গেছে, কয়জন সাংবাদিক জেলে ছিল, কতজন চাকরি হারিয়েছে, কতজনের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়েছে, একজনও না। কিন্তু আজকে 6 জন সাংবাদিককে পিটিয়ে এবং গুলি করে হত্যা করা হয়েছে। আজকে জেলখানায় প্রায় 30 জন পড়ে আছে। প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রায় 180 জনের মতন ইতিমধ্যে মামলা দেওয়া হয়ে গেছে এবং এই মামলায় সব খুনের মামলা। আমার তো 300 খুনের মামলা আমার বিরুদ্ধে এবং সকলের বিরুদ্ধে সব খুনের মামলা। সেখানে সাংবাদিক, সিনেমা আর্টিস্ট থেকে শুরু করে বুদ্ধিজীবী থেকে শুরু করে আমাদের পেশাজীবী কেউ বাদ জানে, সব 407 জনের এক মামলা এই মাত্র কয়েকদিন আগে দিল। এতে দোষটা কি ছিল? কেন তাদের বিরুদ্ধে দেওয়া হবে? তার মধ্যে সংস্কার করার নাম করে সে সময় কাটানো, কালক্ষেপণ করা, আর এখন হলো যুদ্ধের প্রস্তুতি নেওয়ার কথা বলে কালক্ষেপণ করবে, নির্বাচন সে দেবে না। এই নির্বাচন না দেওয়ার অজুহাত করবার জন্য আজকে বাংলাদেশকে যুদ্ধে জড়িয়ে তার ক্ষমতাকে সে দীর্ঘায়িত করতে চায়। সে যাতে দীর্ঘায়িত করতে না পারে এবং তার বিদায় না দিলে বাংলাদেশ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। তার জন্য আমি বলবো প্রবাসীতে যারা আছেন তারা জনমত সৃষ্টি করা, মানুষের পাশে দাঁড়ানো এবং বাংলাদেশে আপনাদের যারা আত্মীয় পরিবার পরিজন যারা আছে তাদেরকেও সেইভাবেই মেসেজ দেওয়া, সবাইকে রুখে দাঁড়াতে হবে। জাতির পিতা যেমন 7ই মার্চের ভাষণে বলেছেন, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও, ঠিক জাতির পিতা সে কথা স্মরণ করে আমাদেরকে যার যা আছে তাই নিয়ে এই খুনি জঙ্গি ইউনূস সুদখোর একে বিদায় দেওয়ার জন্য সব রকম পদক্ষেপ নিতে হবে। এবং তাদের সমন্বয়করা কথায় কথায় আওয়ামী লীগকে ব্যান করতে বলে। আওয়ামী লীগ নাকি কোনো দল না। আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ যদি দলই না হতো তাহলে দেশ স্বাধীন হতো? আর স্বাধীনতা যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সংগ্রাম করে না আনতো তাহলে আজকে তারা ইতিমধ্যে ক্ষমতা দখল করে আমাদের উন্নয়ন কার্যক্রম সমস্ত বন্ধ করে দিয়েছে। মানুষ বেকার, যুব সমাজ বেকার। আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ হলে তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না। এসএসসি পরীক্ষাতে পরীক্ষার্থী নাই, পরীক্ষা দিতে পারে নাই। কর্মক্ষেত্রেও একই অবস্থা, কর্মক্ষেত্র প্রসারিত হয়নি, সংকুচিত হয়ে গেছে, কারণ ইন্ডাস্ট্রি বন্ধ, বিনিয়োগ বন্ধ। কেউ তো এখন বাংলাদেশে বিনিয়োগ করতে আসে না, জঙ্গির দেশে কেউ আসবেও না। এটা হলো বাস্তবতা। পিছিয়ে পিছিয়ে মানুষ হত্যা করা, এটা কোন ধরনের কথা? একবার সেই পুলিশ প্রেগনেন্ট, মানে একটা পুলিশের কর্মচারী সে তাকে পর্যন্ত কিভাবে পিছিয়ে হত্যা করেছে এইভাবে। আর আওয়ামী লীগ নেতা কর্মীর উপরে তো জুলুম অত্যাচার চলছে, কারো ঘর নাই, বাড়ি নাই, আর শুধু মামলা মোকদ্দমা, জেল দেওয়া ছাড়া আর জন্য কোনো কাজই তার নাই। আওয়ামী লীগের অপরাধটা কি? দেশটা স্বাধীন করেছে তো আওয়ামী লীগ, স্বাধীনতার ফলটা তো ভোগ করে যাচ্ছ। যেখানে দারিদ্রের হার আমি 18 ভাগে নামিয়ে এনেছিলাম সেটা এখন 23 ভাগে উঠে গেছে। হত দরিদ্র 5 ভাগে নামিয়ে এনেছিলাম তা এখন 10 ভাগে উঠে গেছে। এইভাবে অর্থনীতি ধ্বংস, উৎপাদন ব্যাহত, শ্রমিকের চাকরি নেই, এই দুরবস্থার মধ্যে বাংলাদেশ চলছে। এমনকি গার্মেন্ট ইন্ডাস্ট্রি একে একে বন্ধ, দেশটাকে একবার শেষ করে দিচ্ছে। এখন তার আরো ক্ষমতায় থাকতে হবে, মানে যতদিন সে সচল আছে ততদিন তাকে ক্ষমতায় থাকার জন্য এই যুদ্ধের প্রস্তুতি। আমাদের এই যুদ্ধ করার বিলাসিতা খাটে না বাংলাদেশে। আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা শান্তি চাই, বাংলাদেশের মানুষ শান্তি চাই, নিরাপদ চাই। কারো ঘরে কেউ নিরাপদ না। যে মহিলারা সবচেয়ে বেশি আন্দোলন করেছে, আমার পদত্যাগ চেয়ে লাফালাফি করেছিল, আজকে তারা কোথায়? এখন তো নারীদের ক্ষমতাও কেড়ে নিয়েছে। কোন মেয়ে আজকে ঘর থেকে বেরোতে পারে না সন্ধ্যার পর, তারা ভীত সন্ত্রস্ত। আর আমার করা যে কটা প্রজেক্ট ওই মাত্র অল্প দিনের মধ্যে এখন সম্পন্ন হচ্ছে, যেমন সন্দ্বীপে ফেরি সার্ভিস অথবা ব্রিজ বা আমাদের বিভিন্ন নির্মাণ স্থাপনা খুব আরামায়েশ করে সেগুলি আবার তিনি এবং তার উপদেষ্টারা উদ্বোধন করে। আমার সন্দ্বীপের যে ফেরি সার্ভিস 7 উপদেষ্টা গেছে 7খানা কাঁচি নিয়ে
উদ্বোধনের ফিতা কাটে, ঠিক সাতক্ষীরা কাঁচি দিয়ে এক ফিতা কাটলে কয় টুকরা হয়? তাহলে ইউনেস্কো বাংলাদেশটাকে ওইভাবে কাঁচি দিয়ে কেটে টুকরা টুকরা করতে চাচ্ছে, সেই জন্য যুদ্ধ যুদ্ধ খেলা খেলছে। আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব কোথায়? আওয়ামী লীগের আমলে কোনো বর্ডারে কোনো ওরকম কেউ ঢুকতে পারেনি, সব সিল করা ছিল। কেন আজকে আমার বর্ডারের নিয়ন্ত্রণ হারায় বাংলাদেশ? তার জবাব তো তাকে জাতির কাছে দিতে হবে। এই জন্য আমি বলবো যে প্রবাসী যারা, তারাও আপনারা নিজেরা এবং সমস্ত বিদেশে যারা আছে, পাশাপাশি আত্মীয় স্বজন, তাদের কাছে মেসেজ পাঠান যে একে ক্ষমতা থেকে হটানোর জন্য যা যা করা দরকার করতে হবে। জি আপা। হ্যাঁ ঠিক আছে, জি হ্যাঁ ঠিক আছে বলেন। 25 মিনিট বলতে দিলাম তোমাদের জন্য। আপা বলেন। বেটাকে না তাহলে দিন বলবে না, দেশটা শেষ করে দিচ্ছে, আচ্ছা আচ্ছা ইচ্ছা করে শেষ করছে। ঠিক ঠিক। তা ও আপা মানুষের গরিব বানাবে আর ওর ওই ঋণ দিয়ে সুদ খাবে, এই তালে আছে। আপা এখানে উপস্থিত আছেন একজন মুক্তিযোদ্ধা, তারপরে আমাদের প্রবীণ একজন রাজনীতিবিদ, ছাত্র নেতা মালয়েশিয়া, এরপরে আছে আমাদের আওয়ামী লীগ শ্রমিক লীগের সভাপতি মালয়েশিয়া, এখানে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আপনাদের গোপালগঞ্জ, আর আছে যুবলীগের আর আমাদের এখানে সবাই আমরা আছি এখানে, সব সব সংগঠন, ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সবাই আমরা একসাথে আমরা এই আজকের এখানে আয়োজনে আছি। তো এখন আপা আপনি বলেন, আমরা শুনতেছি এবং আমরা শুনছি এবং আমরা সবাই বদ্ধপরিকর, যার যার এলাকায় সবাই টেলিফোনের মাধ্যমে তার আত্মীয় স্বজনকে এগুলা বলে দিচ্ছে যে কিভাবে কি করতে হবে আপনার নির্দেশ অনুযায়ী। তারপরে অসহায় যারা আছে, আমাদের নেতাকর্মী যারা বাংলাদেশে, তাদেরকে আমরা অর্থ যোগান দিচ্ছি, যার যার সামর্থ্য অনুযায়ী আমরা সবাই কম বেশি পাঠাচ্ছি তাদেরকে। মানুষ তো এখন কর্মহীন, কোনো কিছু করতে পারছে না, মানুষ অসহায়, বেরোইলে তাদেরকে ধরে, যার ফলে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, তাদের উপর বর্বর নির্যাতন, এই সরকারের যে নির্যাতন, মানুষ এখন খুব অসহায় অবস্থায় আছে। আপা আপনি বলেন আমরা আর কি করতে পারি? শেখ হাসিনার জন্য বাংলাদেশ জন্য বাংলাদেশ জন্য শেখ হাসিনার জন্য লাল সবুজের পতাকায় দেখা যায় মাঝে তোমায় দেখা যায় লাল সবুজের পতাকায় শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে আসবে ফিরে বাংলাদেশে শেখ হাসিনা বীরের বেশে জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু। আমি জানি এখানে ঘর বাড়ি, দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান, বাগান, সে গরুর খামার, হাঁসের খামার, মুরগির খামার থেকে শুরু করে ফলের বাগান, কিচ্ছু নাই, সব ধ্বংস করে দিচ্ছে। এই একদিকে স্বাধীনতা বিরোধীরা, যুদ্ধাপরাধীদের বিচার করছি, তাদের কিছু আওলাদ বিনার আছে, আর বাকি এরা যে কোন প্ল্যানেট থেকে আসছে আমি জানি না। যেমন বললাম না যে আমাদের ফ্যাসিবাদ বলে, বড় ফ্যাসিবাদ তো ইউনুস নিজে। আজকে সাংবাদিকদের উপরে জব তাচার নির্যাতন, একটা কথা বলতে পারে না। হ্যাঁ, আমাদের মানে উপদেষ্টারা এত জ্ঞানী যে কোন সাংবাদিকরা কি কঠিন প্রশ্ন করেছে, আর এই কঠিন প্রশ্ন করেছে বলে তিনি উত্তর দিতে পারেন নাই, সেই জন্য সাংবাদিকের চাকরি চলে গেল। শেখ হাসিনা ক্ষমতা করতে কোনদিন এইভাবে কারোর সাংবাদিকের চাকরি খেয়েছে না, খায়নি। তাহলে ফ্যাসিবাদ কি? পিঠে পিঠে এভাবে মানুষ হত্যা বাংলাদেশে হয়েছে কখনো? মিছিল করেছে, সবাই আন্দোলন করেছে, হ্যাঁ আন্দোলন করতেছি, তারপরে আলোচনা করে সমাধান করেছি। কাউকে গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে? আমরা তো করিনি। 15ই জুলাই থেকে যে হত্যাকাণ্ড, সেটা তো ইউনুসের নিজের করা, এবং আমাদের উপর দোষ কেন? আমি তো জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম, জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে দিয়ে এই হত্যা, এই আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে যারা মারা গেছে তাদের হত্যা মানে তদন্ত করার জন্য এবং জাতিসংঘের সাহায্য দিয়েছিলাম। ইউনিসেফ টাকার জোর আছে, পয়সার জোর আছে, তাদের সবই ঘুরাতে পারি, এবং সেখানে আবার যত দোষ আমাদের উপরে। আমি কেন হত্যা করতে যাবো? তাহলে 7 জুলাই থেকে যে আন্দোলন শুরু,
ওই 14 জুলাই পর্যন্ত এখন তো মারা যায়নি, কিছু হয়নি। আর আমার পুলিশ তো মেটাল বুলেট ব্যবহার করতো না, তাহলে বুলেট করতে পারতো 7.62 বুলেট কোথেকে আসে? জি আপা। এসব ইউনিসেফ তার কিলিং এজেন্টদের করা। এই জিনিসগুলো তোমাদের সবার বুঝতে হবে যে ফ্যাসিবাদ তো আসলে ইউনুস। তুলনা করে দেখো তোমরা যে ওই 15 জুলাই থেকে যে দায় মুক্তি দিল, কেন দায় মুক্তি দিল? কালকে আমি কথা বললাম 6টা পরিবারের কাছে, কি নির্মম ভাবে হত্যা করেছে, কি নির্মম ভাবে এক একজনকে হত্যা করেছে। মানে তাদের কান্না আওয়ামী লীগ পরিবারকে ধ্বংস করে যাচ্ছে। বলে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগের কি ব্যাট করবে, কত বড় দুঃসাহস, চরম দুঃসাহস এদের। দেশটাকে ধ্বংস করে দিল একেবারে। আপা আমাদের আরেকটু সময় দেন, আমাদের যেহেতু মে দিবস, শ্রমিক লীগের মালয়েশিয়ার সভাপতি নাজমুল হোসেন বাবুল একটু আপনাকে সালাম দিন। আপা আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি নাজমুল ইসলাম বাবুল, সভাপতি জাতীয় শ্রমিক মালয়েশিয়া। আপা আমি গত 6 সেপ্টেম্বর আপনার সাথে জীবনের প্রথম 1 মিনিট কথা বলে আমি জীবনে ধন্য, যে আমার জীবনে 42 বছর রাজনীতি আমি ধন্য, যে আমার সাকসেস, যে আমি আপনার সাথে কথা বলতে পেরেছি। তা আজকেও আমি দ্বিতীয়বার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আর আপনার জন্য দোয়া করি, আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনার ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, আপনার ভালো থাকলে আমরা ভালো থাকবো। আপনি গত 6 সেপ্টেম্বর আমাদেরকে বলেছিলেন যে তোমরা যে যেতটুকু পারো তোমাদের পক্ষে থেকে তোমার এলাকার আমার তৃণমূল নেতাদেরকে সাহায্য করবা। আমরা সেই মাথায় রেখে আমাদের এলাকার প্রত্যেকটা তৃণমূল পর্যায়ের নেতাকর্মী আজকে যে কত অসহায় অবস্থা আছে, কত দূর অবস্থায় আছে, কত কষ্ট করতেছে, সেটা মাথায় রেখে আমরা তাদেরকে সাহায্য করতেছি। আর যারা আজকে আমার এলাকার কথা বলি, আজকে দেখেন আমি এলাকায় যেতে পারি না, কারণ আমি অর্থদাতা হিসাবে আমাকে তারা চিহ্নিত করেছে। গত 2টা নির্বাচন গেছে আমার এলাকায়, উপনির্বাচন, যেমন অধ্যক্ষ শাহজাহান সাজু ভাই, এবং জাতীয় নির্বাচন আমাদের মইনুদ্দিন মঈন ভাই, উপজেলা নির্বাচন আমাদের শের আলম। তাদের 3 জনকে আমি প্রত্যক্ষ পরোক্ষভাবে এলাকায় গিয়ে প্রত্যেকটা ইউনিয়নে মিটিং মিছিল করে বিজয় অর্জন করেছি, প্রত্যেকে ফাঁস করছে। যার ফলে আমাকে আজকে অর্থদাতা হিসাবে আমি এলাকায় যেতে পারি না, আমার মামলা মোকদ্দমা বিভিন্ন হুমকি। আমরা এগুলো পরেও করি না, আমরা বঙ্গবন্ধু রাজনীতি করি। আমরা প্রবাসী থেকে, আপনি যেমন দেশে থেকে কোনো দল বিবেচনা না করে সবাইকে সাহায্য করেছেন, সবাইকে সহায়তা করেছেন, সবাইকে গড় দিয়েছেন, সবাইকে আপনি বিভিন্ন ভাতা দিয়েছেন। আমরা প্রবাসী থেকে যারা এখানে আসি, আমরা প্রবাসী থেকে গত 15 বছরে মালয়েশিয়া যত শ্রমিক অসহায় আছে, রাস্তায় পড়ে আছে অসুস্থ অবস্থায়, তাদেরকে বাসায় নিয়ে চিকিৎসা করে, হাসপাতালে চিকিৎসা করে বাসায় রেখে আমরা দেশে পাঠিয়েছি। অনেক লাশ আমরা দেশে পাঠাই, এবং জেলখানে যারা আছে তারা আমরা বিবেচনা করি না কে কোন দলের, একে টিকিটে যেতে পারে না। আমরা এই আমাদের কামরূপ ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই এখানে এই সহায়তা লোকগুলো আমরা পাঠাই। আমরা কিন্তু দেশের জন্য, আপনাদের সুনামের জন্য আমরা এগুলো করি, এবং নিজের স্বার্থের জন্য আমরা করি না। আজকে আমরা যে অবস্থায় আছে আমার এলাকায়, যে আমাদের মুক্তাদির ভাই, এই দলটাকে আমাদের এলাকা, আমার সোহেল উপজেলার কথা বলি আপা, একটা কথা মনে রাখি, আমি আপনাকে যুক্ত করতেছি। আমার কারণ জীবনে আর কথা বলতে পারি কিনা, সুযোগ পাই কিনা জানি না, আজকে আপনার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার এলাকায় মনে করেন যে এই আমাদের ওবায়দুল কাদের ভাই, যে মুক্তাদি ভাই, উনি আমার এলাকার সভাপতি হইয়া প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা উপজেলায় নিজের মন মনে করার মতে একটা লোক উনি সভাপতি বানিয়ে রাখছে। যেমন আমার এলাকায় 15 বছর পর্যন্ত একজন আহ্বায়ক ছিলেন নাজমুল ইসলাম, গত 15 বছর পর্যন্ত কোনো কমিটি করে নাই। 3 বছর একটা সম্মেলনের মাধ্যমে কমিটি করছে, এটা 3 জনের নাম ঘোষণা করছে, ওনাকে আবার সভাপতি বানাইছে। উনি 15 বছরে 15 মিটিং করে নাই, কোনো এলাকায় একটা লোককে সাহায্য করে নাই। কিন্তু আজকে আমরা এলাকায়, আমার ছোট ভাই মুতু যুবলীগের সাবেক সভাপতি, সে কিছুদিন আগে জামিনে বাড়িয়েছে, শের আলম সাবেক সভাপতি, সে মানুষকে সাহায্য করতেছে। এদের সহায়তায় আমি সবাইকে সাহায্য করতেছি। যেমন গত রাত্রে আমাকে, শুধু আমার এলাকা নাই, আমার যে যারা ফোন করে আমরা এগুলো করতেছি। গত রাত্রে আমাকে ইদিন কলেজে, মহিলা কলেজের ছাত্রী আমাকে ফোন করে বলতেছে, ভাইজান আমি আপনার নম্বরটা গ্রুপে পাইছি, আমাকে সাহায্য করেন। আমি সঙ্গে সঙ্গে গত রাত্রে 3000 টাকা পাঠিয়ে দিচ্ছি। এইভাবে আমরা সহায়তা করে যাচ্ছি। এবং গত 5 আগস্টের পর থেকে আমরা কামরুজ্জামান নেতৃত্বে আমরা যারা এখানে আছি সবাই অনলাইন অফলাইনে আমরা কাজ করে যাচ্ছি, বিভিন্ন প্রতিবাদ করে যাচ্ছি, সভা করে যাচ্ছি। আমরা কোনো প্রয়োগ করি না, কোনো ভয় করি না। আমরা শেখ হাসিনার কর্মী, আমরা বঙ্গবন্ধুর কর্মী। সেই জন্য আপনাকে আপনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি দোয়া করি, আপনি দীর্ঘ সুস্থ কামনা করছি, যাতে আমরা ভবিষ্যতে আপনাকে নেতৃত্বে আমরা আবার ঘুরে দাঁড়াবো। আশা করি আপনি আবার সেই 3 নম্বর পর্যায়ের নেতাদেরকে মূল্যায়ন করবেন, সে আশা রেখে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপা আপনার গোপালগঞ্জের এখানে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আপা আমি আপনার দুর্গের সন্তান। আমরা মালয়েশিয়াতে
কামরুজ্জামান কামরুল ভাইয়ের নেতৃত্বে দীর্ঘ দিন যাবত আমরা একসাথে আছি এবং ঐক্যবদ্ধ হয়ে মালয়েশিয়া আওয়ামী লীগ একটি সুসংগঠিত সংগঠন সেভাবে আমরা পরিচালিত আসছি। আপনি হয়তো জানেন গোপালগঞ্জে যে আর্মিদেরকে মারা হয়েছিল তার নেতৃত্বে আমার ভাই ব্রাদার সব ছিল, যেমন বিএম লেখক, বিএম কামরুল, আমার বড় ভাই সবাই সেখানে ছিল। আর সেই কারণেই আমার ইটের ভাটাটাকে সমস্ত ডকুমেন্টস থাকার পরে তারা তছনছ করে দিয়েছে ভেঙে, কিছু রাখিনি সে ভাটার। কিন্তু আমরা তো বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক, আমরা কোনো কিছুতে ভয় পাই না, কোনো কিছুতে আমরা ভয় পাই না। আপনি আছেন, আপনার সাথে আমরা সারা জীবন থাকবো ইনশাল্লাহ। এবং মালয়েশিয়া থেকে মালয়েশিয়া আওয়ামী লীগ সবসময় বাংলাদেশের যারা অসহায় দুস্থ আছে তাদেরকে সাথে রেখে আমরা কাজ করছি এবং তাদের সহযোগিতা করে যাচ্ছি। এখন কথা বলছি তার মধ্যেও সহযোগিতা যাচ্ছে ইনশাল্লাহ। আমরা বাংলাদেশের আওয়ামী লীগের আপনার সৈন্য হয়ে সমস্ত অসহায় মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ। আপনি ভালো, আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করছি। আপা আপনি অনেকক্ষণ সময় দিলেন আমাদেরকে। আমরা মালয়েশিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আপনাকে আমরা আর কি দেওয়ার আছে, আপনাকে আমরা দোয়া করব আপনাকে যেন আপনি সুস্থ যাতে থাকেন এবং বাংলাদেশে যখন আবার ফিরে আসতে পারেন, এইটা আমরা দোয়া করি। এছাড়া আমাদের আর কিছু করণীয় নাই আপা, আমাদের শক্তি সামর্থ্য আর কিছু নাই। আর যারা আমাদের এখানে শ্রমিকরা বেকার হয়ে গেছে, হ্যাঁ, সেই সব শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করা দরকার। কারণ একটা ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিয়ে, আগুন জ্বালিয়ে বন্ধ করে দিয়েছে। ইন্ডাস্ট্রি চালানোর জন্য ব্যবসায়ীরা টাকা দেয়, ব্যাংকগুলো টাকা দেয় না, ভাবে নানা রকম চক্রান্ত করে যাচ্ছে এবং সব টাকা কি করছে চাই না, প্রচার করে চেষ্টা করে এই পেট্রোল বাস্তব কথা। এভাবে দেশটা ধ্বংস হতে শ্রমিকদের একটু যারা বেকার তাদেরকে যোগাযোগ রাখে বা তাদেরকে ঐক্যবদ্ধ করা, তাদেরকে মাঠ নামাতে হবে, এটাই হলো কথা। আর এই সারা দেশের মানুষ কিন্তু আজকে চরমভাবে ক্ষতিগ্রস্ত। যারা এই যে ইটের ভাটা থেকে শুরু করে ঘর বাড়ি লুটপাট যারা করছে, এতে তোমার ছবিও তোলা আছে, কাজে প্রত্যেকের চেহারা চিনে রাখা, মনের তালিকা করা ইনশাআল্লাহ। যার এলাকায় এক একটা এলাকা ধরে ওদের বলতে হবে যে সব এলাকায় যে সমস্ত বাড়িঘর পাওয়ানো, তারপরে যে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস, এই সমস্ত ছবি তালিকা, সময়, স্থান এগুলি লিখে রেখে কারা করছে তাদের নাম সব এগুলি সমস্ত ডকুমেন্ট করে রাখতে হবে এবং সুযোগ পাওয়া যাবে এগুলিকে উচিত শিক্ষা দিতে হবে। আমার ব্যবসা বললে তোমার ব্যবসা থাকবে কেন, আমার বাড়ি তুললে তোমার বাড়ি থাকবে কেন, বাস এই নীতিতে না চললে টেকা যাবে না, এটা করতে হবে তোমার। জি আপা, আপা আপনি অনেক সময় দিচ্ছেন, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা। জয়